ধরেন এই যে বেচারা যে ছেলেটার আমি পোস্টটা দেখলাম আপনার সাথে শেয়ার করলাম, হ্যাঁ, ও তো খুব ডেডিকেটেড আওয়ামী লীগার। ধরেন আপনার অনুষ্ঠানে যখন আমি আসতাম তখন তো এরাই মানে এদের সাপোর্টাররাই ধরেন বিভিন্ন রকম অভিযোগ অনুযোগ বিভিন্ন রকম দোষারোপ করা গালিগালাজ করা এইসব জিনিস করেছে। এখন আজকে তার পোস্ট পড়ে দেখলাম যে এই যে তেলবাজির যে সংস্কৃতি এটার মধ্যে সে ঢোকার কারণে আজকে সে নিজেই সেটা শিকার। একটা কমিটি হচ্ছে, সেই কমিটিকে দিয়ে তারা কাজ করাবে, তারা নেতৃত্ব দিবে, তারাই কিছু জানে না, এখন সে আবার নিজে। তার মানে কি এতদিন ধরে আপনার অনুষ্ঠানের হিসাবে কি বলেছি? আমি বলেছি যে দলের শৃঙ্খলা এবং দলের যে প্রথা যে আইন সেই অনুযায়ী যেভাবে কাজ করার কথা সেভাবে কাজগুলো হয় নাই বা হচ্ছে না। এবং তখন আপনি তো আপনার ইউটিউব চ্যানেলে দেখেছেন যে অকথ্য ভাষায় গালিগালাজ, আমার ফেসবুকে সব জায়গায় বেয়াদবি করার একটা টেন্ডেন্সি। এখন যারা এগুলা করেছে তারা নিজেরাই এগুলোর শিকার। বিকজ ইউ সি এট দ্য এন্ড অফ দ্য ডে। আচ্ছা, এই যে নিজেরাই শিকারের মধ্যে আমরা দেখছি আওয়ামী লীগের যারা পক্ষে অ্যাক্টিভিস্ট, এটা নিয়ে আগেও একদিন কথা বলেছি সামনে, মানে মাঝখানে দেখলাম একজন মানে দুজনের মধ্যে খুব গন্ডগোল, সেটা নিয়ে বাকিরাও আরো গন্ডগোল শুরু করলেন। অমি পিয়াল, সুলতানা রহমান, এনার মানে ফেসবুকে খুব পাল্টাপাল্টি চললো। এখন দেখা যাচ্ছে নিঝুম মজুমদারকে আক্রমণ করছেন একদল। মানে এরকম কেন হচ্ছে? আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টদের এই দ্বন্দ্বের কারণ কি? দেখেন, আমাদের বক্তব্য খুব সহজ। আওয়ামী লীগের রাজনীতি করার অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে। বঙ্গবন্ধুর যে দর্শন যে আদর্শ, বঙ্গবন্ধুর যে স্বপ্ন সেটাকে আবার বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে হবে এবং বাংলাদেশকে একটা গণতান্ত্রিক সামাজিক মূল্যবোধে পুষ্ট, জাতীয়তাবাদে পুষ্ট এবং ধর্মীয় নিরপেক্ষতা সবকিছুকে সুন্দরভাবে দাঁড়া করানোর মতো একটা দেশ, যেটা মানুষ দেখবে, অনুসরণ করার চেষ্টা করবে, ভালো বলবে। এটাই তো স্বপ্ন, এটা কমন গোল। সকলে যতগুলো নাম বলেছেন প্রত্যেকের জন্য কমন গোল। হ্যাঁ, প্রবলেম হয়ে যাচ্ছে যে আমরা তো 17 বছরে কম্পিটিশন শিখাই নাই, আমরা 17 বছরে অ্যাট্যাক করা শিখিয়েছি। প্রতিযোগিতা আর আক্রমণ দুটোর ভিতরে দূরত্বটা খুব বেশি না, কিন্তু আপনি যখন ফুটবল খেলতে যাবেন আপনি প্রতিযোগিতা করছেন, আপনি মনের শরীরে অন্য খেলোয়াড়ের কাছ থেকে বল নেওয়ার চেষ্টা করবেন। আবার আপনি প্রতিযোগিতার ভাবকে ফেলে দিয়ে অন্য খেলোয়াড়কে লাথিও মারতে পারেন, সেটা আক্রমণ। এখন যাদের নাম বলছেন তাদেরকে আমি অত ভালো চিনি না, বাট তারা সকলে দলের জন্য কাজ করেন, তারা সকলে দলের কথা বলেন। আমি তাদেরকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে অভিবাদন জানাই। কিন্তু তাদেরকে এটাও বলতে চাই, ভাই আপনারা প্রতিযোগিতার নামে যদি একে অপরকে আক্রমণ করা শুরু করেন তাহলে তো উই উইল নট স্ট্যান্ড এনিওয়্যার। জি। আপনি সমালোচনা করতে পারেন, সমালোচনা আপনি বলতে পারেন এটা করা উচিত এটা করা উচিত না, দ্যাটস আনাদার থিং। বাট একদম প্যান্ট খুলে ফেলতেছেন, এটা কি কালচার আমি ঠিক বুঝতে পারতেছি না। আপনি মানুষের ঘরে ঢুকে যাচ্ছেন, কার ছেলে মেয়ে কি করে, সে কিভাবে ঘুমায়, কিভাবে রান্না করে, কি কাপড় পরে, কয় গ্লাস মদ খায়, কয় কটুক মাদক খায়, কোথায় কি করছে, ইটস রিডিকুলাস। সো আমাদের কালচার অফ কম্পিটিশন ফিরিয়ে আনায় দোষের কিছু নাই, বাট কালচার অফ অ্যাটাক and moreover so personal attack, that's a very dangerous thing. And আমি শুধু আপনাকে এতটুকু বলতে পারি যে ওনারা নিজেরা ঝগড়াঝাটি বন্ধ করে দিয়ে যদি দলের জন্য কাজ করতে পারেন ফলাফল ভালো হবে এক সময়। তা তো বটেই, কিন্তু সেটি খুব মানে পাবলিকলি দেখা যাচ্ছে এখন, এই দ্বন্দ্বের বিষয়টা খুব খুবই পাবলিকলি হচ্ছে। খুবই একজন খুব একজনকে খুব অ্যাটাক খারাপ আপনি ভাবে যেটি দেখা বলছিলেন। যাচ্ছে। জি। হ্যাঁ, সবচেয়ে এই সময় অন্যতম আলোচিত, অন্তত আওয়ামী লীগের মধ্যে তো বটেই আলোচিত খবর হচ্ছে শেখ হাসিনা দেশে ফিরবেন, এবং তিনি বলেছেন তিনি এ বছরই দেশে ফিরবেন। যাতে তার যা হয় হোক, তিনি বলছেন ফাঁসির মঞ্চ রেডি করো, জেলখানা রেডি করো, এ বছরই দেশে ফিরবেন। বাস্তবতাটা কি এরকম? এই প্রশ্ন আমি করেছিলাম আবু সাইদ আল মাহমুদ স্বপন, সাবেক হুইপ, তাকে করেছিলাম, তিনিও জোর করে বলেছেন এ বছরই কোনো শুভক্ষণে ফিরবেন। আমি করেছিলাম এস এম কামালকে, তিনি বলেছেন যে এ বছরই কিনা তিনি ফিরবেন, এ বছর হোক সামনের বছর হোক কখনো ফিরবেন, মানে একটু অস্পষ্ট হয়ে গেল। যদিও শেখ হাসিনার মুখে শুনেছি এ বছরই ফিরবেন। আসলে বাস্তবতা কি এরকম মনে হচ্ছে? ওনারা তো কেন্দ্রীয় নেতা, তো ওনারা যে কথা বলবেন সেটা তো ওনাদের অবস্থানকে আরো সুসংগঠিত করার জন্য বলবেন। হ্যাঁ, আর আমি তো আপনার এখানে কেন্দ্রীয় নেতা হিসেবে আসি না, আমি আসি আওয়ামী লীগের একজন সমর্থক হিসেবে।
আমি চোখে যা দেখি, কানে যা শুনি, মানুষ যা বলে, যা লেখে, সে দেখে একটা জায়গায় আমি একটা মানে ডিরাইভ করার মধ্যে দিয়ে একটা জায়গায় পৌঁছাই। প্রথম কথা হচ্ছে ইনশাআল্লাহ আমাদের নেত্রী ডিসেম্বরের মধ্যে দেশে ফিরে আসুক, এটাই তো আমরা সকলে চাই। কিন্তু ঠিক একইভাবে ওনার নিরাপত্তা 100% নিশ্চিত না হলে জেদের বসে উনি দেশে চলে আসলেন, এটা আবার আমি চাই না। কারণ ওনার নিরাপত্তাটা হচ্ছে গুরুত্বের জায়গায় 1 নম্বরে অবস্থান করবে। ওনার কি খুব বেশি কিছু প্রমাণ করার আছে? আপনি 5ই আগস্টে কতগুলো মিথ্যা ভ্রান্ত স্বপ্ন দেখিয়ে একটি গণ অভ্যুত্থান করেছেন, কোন প্রতিশ্রুতি তো আপনারা বাস্তবে রূপান্তরিত করতে পারেননি। সুতরাং শেখ হাসিনাকে কি প্রমাণ করতে হবে? আপনারা বললেন বৈষম্য বিরোধী বাংলাদেশ বানাবেন, কোথায় বৈষম্য বিরোধী? আরো বৈষম্য বেড়েছে। আপনারা বলেছেন গণতান্ত্রিক বাংলাদেশ বানাবেন, কিসের গণতন্ত্র? কোথায়? আপনারা বলেছেন শান্তি আইন শৃঙ্খলার বাংলাদেশ বানাবেন, মবক্রেসি মবের বাংলাদেশ বানিয়েছেন। সুতরাং নেত্রীকে কোনো কিছু প্রমাণ করার জন্য নিজের নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলে, প্রাণটাকে ঝুঁকির মধ্যে ফেলে দেশে আসার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এটা আমার ব্যক্তিগত জায়গা। নেতৃত্ব এটাই বলছেন, তিনি তো এটাই বলছেন যে ঠিক আছে, ইউনূসের না সরকারকে না মবে দেখেছেন, এবার তারেক রহমানের সরকারকেও দেখুন। না না মানে তার আমি তো বক্তব্যটা বললাম, এরকম। হ্যাঁ, না আমি তো বললাম যে ইনশাল্লাহ তিনি দেশে ফিরে আসুক, বাট এটার অন্যতম শর্ত হচ্ছে তার নিজের নিরাপত্তা। এখন বড় যারা মানুষ তারা সাধারণত নিজের নিরাপত্তা নিয়ে চিন্তা করে না। তো আমরা যারা কর্মী, দলের সমর্থক, আমাদেরকে তার নিরাপত্তা নিয়ে চিন্তা করতে হবে। সুতরাং আমি বালখিল্য ভাবে বলতে চাই না হ্যাঁ 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 উনি চলে আসুক। ওনাকে যদি আসার পরে হারিয়ে ফেলি তাহলে তো আর ওনাকে পাবো না। সুতরাং উনি ডিসেম্বরে আসলো কি আসলো না, তার থেকে আমার কাছে বড় ব্যাপার হচ্ছে যে উনি যেখানেই থাকুক, যে অবস্থায় থাকুক, সেখান থেকে আওয়ামী লীগের সঠিক রাজনীতি পরিচালিত হোক। এটা তো আপনি যাতে আপনার প্রত্যাশা বা উদ্বেগের কথা বলছেন নিরাপত্তা নিয়ে, কিন্তু আমার আমি- প্রশ্নটা হচ্ছে যে ফেরার মতো বাস্তবতা আছে হ্যাঁ, কিনা, এবং আসছি। যদি সুনির্দিষ্টভাবে করি, আপনার কি মনে হয় এবছর তিনি ফিরবেন বা ফিরতে পারবেন? আমি ওই জায়গায় আসছি। সুতরাং বাংলাদেশের মানুষের রাজনৈতিক স্বার্থ, জাতীয় স্বার্থকে রক্ষা করতে গেলে, রাজনৈতিক ভারসাম্যকে রক্ষা করতে গেলে আওয়ামী লীগের কোনো বিকল্প নাই। সুতরাং শেখ হাসিনাকে সুরক্ষিত থাকতে হবে। এখন আপনি বলছেন বাস্তবতা কি? আমার রিডিং হচ্ছে যতক্ষণ না এসকনের সাবেক নেতা এই চিন্ময় তার জামিন না হবে এবং যতক্ষণ না আওয়ামী লীগ 4 থেকে 5টা সফল একেবারে নিশ্চিদ্র হরতাল বাংলাদেশে পালন না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত ফিরে আসার পরিবেশ তৈরি হয়েছে বলে আমি মনে করি না। এই ইসকনের নেতার সাথে, মানে চিন্ময়ের জামিনের সাথে শেখ হাসিনার ফেরার সম্পর্ক কি? আপনার সাথে প্রোগ্রাম করা খুব বিপদে থাকি। আপনি এত সূক্ষ্ম সব প্রশ্ন করেন যে নিজের 12টা বেজে যায়। ইসকনের চিন্ময়ের সাথে প্রতিবেশী রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের একটা ডিজায়ার, একটা অভিলাষ যে সে মুক্তি পাবে, এটা একটা সুদৃঢ় ইতিবাচক সম্পর্ক আছে। সুতরাং সে জামিন না পাওয়ার মানে হচ্ছে যে সেই সব নেতৃবৃন্দের কথা বা অনুরোধকে এখনো বর্তমান সরকার গুরুত্বের সাথে সহকারে গ্রহণ করছে না। তার মানে আপনি যখন আন্দোলনে যাবেন তখন সেই আন্দোলনে জামিন, পুলিশি অ্যাকশন, বিভিন্ন ত্রিমাত্রিক ব্যাপার আপনাকে বিবেচনায় নিতে হবে। এখন একেবারেই ইনহিউম্যান, মানে একেবারেই অমানবিক একটা পর্যায়ে বর্তমান সরকার দাঁড়িয়ে আছে, যেখানে আপনি চাইলেই আগামীকালকে একটা মুভমেন্ট শুরু করতে পারছেন না। আমি কি বুঝাতে পেরেছি আপনার কথাটা? একটু ভেগ আর কি, একটু অস্পষ্ট, আরো একটু স্পষ্ট করা যায়? না না না, আর একদম করা যায়? স্পষ্ট। আওয়ামী লীগের সব নেতাকর্মী বুঝে গেছে আমি কি বলছি। চিন্ময়ের জামিন না হওয়া পর্যন্ত এবং মিনিমাম 4 থেকে 5টা হরতাল কিন্তু একেবারে চিন্ময়ের নিশ্চিত জামিনের জন্য ভাবে। আওয়ামী লীগ কি করতে পারে? আওয়ামী লীগের কিছু করার দরকার নেই, দিস আর ইন্ডিকেটর। আচ্ছা, মানে আপনি আসলে এটার জন্য কে আমি করতে পারে তাহলে? আমি না, আমি একদমই প্রায় নাইভ হিসেবে জিজ্ঞেস না করছি। নাইভ তো আপনি না, একেবারেই নাইভ না। আপনি নাইভ হইলে তো আমি নাই। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আমি বলতে চাচ্ছি যে আপনি বাসা থেকে বের হবেন, আকাশে মেঘ দেখেছেন, আপনি ছাতা নিবেন কি নিবেন না এটা তো আপনার ব্যাপার। আকাশের মেঘের উপর তো আপনার কোনো নিয়ন্ত্রণ নাই।
সুতরাং চিন্ময় হচ্ছে আকাশের মেঘের মতো একটা ব্যাপার। চিন্ময়ের জামিন না হওয়া পর্যন্ত বুঝতে হবে যে আকাশে যথেষ্ট পরিমাণ কিমুলা নিম্বাস মেঘের অনুপস্থিতি আছে, বরঞ্চ আহ বর্ষণ হওয়ার মতো মেঘের অবস্থান বেশি। আমি কি বুঝাতে পেরেছি? আচ্ছা, বুঝলাম। যতটুকু আপনি বোঝাতে চাচ্ছেন ততটুকু হয়তো হ্যাঁ, বোঝা অতটুকুই, অতটুকুই। ততটুকু হয়তো বোঝা গেছে। তাহলে চিন্ময়ের শুভেন্দু শুভেন্দু পশ্চিমবঙ্গ থেকে চিন্ময় চিন্ময় বলে চিৎকার করছে, তাহলে শুভেন্দুর তো একটা এদিকে নিজস্ব শুভেন্দু ইকুয়েশন আছে। অধিকারীকে আবার শেখ হাসিনা তিনি এখন খুবই অভিনন্দন জানাচ্ছেন। না, সেটা তো জানাতে পারে, সেটা অন্য কথা। হ্যাঁ, যত যাই কিছু বলেন, আমাদের তো বহু নেতা কর্মীরা আজকে আশ্রিত অবস্থায় কলকাতায় আছে, পশ্চিমবঙ্গে আছেন। শুভেন্দু পশ্চিমবঙ্গের অভিভাবক হিসাবে আহ, এই নেতা কর্মীদের অভিভাবক তো জননেত্রী শেখ হাসিনা, সেই জায়গা থেকে তিনি তো অভিনন্দন জানাতে পারেন। হ্যাঁ, ওটা অসুবিধার ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে যে শুভেন্দু যখন চিন্ময়ের নাম নেয়, তখন বুঝতে হবে এটা কোনো একটা ইকুয়েশন বা কোনো একটা জায়গা থেকে আসতেছে। সুতরাং ওই জামিনটা হওয়া খুব সিম্বলিক, খুব জরুরি। জি। এখন এই জামিনটা তো আবার আসলে আদালতের হাতে, বা সত্যি কথা হচ্ছে সরকারের হাতে, মানে বাস্তবিক অর্থে যদি বলি সরকারের হাতে। সেজন্যই বললাম যে সরকারকে ধন্যবাদ দিবেন কি দিবেন না, বা আদালতকে ধন্যবাদ দিবেন কি দিবেন না, সেটা তো শুধু একটা জামিনের উপর নির্ভর করে না। সমীকরণটা কিন্তু খুব জটিল, আসলে যত সহজভাবে আপনি বলছেন বোঝা যাচ্ছে না। একদম একদম জটিল না, সমীকরণ খুব সহজ। তাহলে চিন্ময় জামিন আওয়ামী দিচ্ছে লীগকে, না কেন সরকার, মানে সরকারের স্বার্থ কি? বলছি আপনাকে, সমীকরণটা খুব সহজ। আওয়ামী লীগের নিজের শক্তিতে আন্দোলন করতে হবে। আওয়ামী লীগের নিজের শক্তিতেই ওই পরিস্থিতি তৈরি করতে হবে যেখানে জামিন প্রক্রিয়া ত্বরান্বিত হবেই। আওয়ামী লীগের নিজের শক্তিতেই এমন জায়গা তৈরি করতে হবে যেখানে বিএনপির ভিতরে নিহিত প্রগতিশীল যে শক্তিগুলো রয়েছে তারাও বুঝবে যে আওয়ামী লীগকে বাংলাদেশের সুস্থতার জন্য প্রয়োজন। সমীকরণ খুব সহজ। আচ্ছা, বিএনপির ভিতরে নিহিত প্রগতিশীল শক্তিকে বুঝতে হবে। এখন সেদিনই ওই যে কথা বলছিলাম, যখন সাবেক হুইপ আওয়ামী লীগের আবু সাইদ আল মাহমুদ স্বপন তিনি বলছিলেন যে একটা টেলিপ্যাথি, বিএনপি নেতাদের সাথেও একটা টেলিপ্যাথি চলছে, রাজনীতির একটা টেলিপ্যাথি। মানে এই অর্থে যে আমি জিজ্ঞাসা করছিলাম, প্রশ্নটা হচ্ছে এরকম যে যেটি নেত্রীও বলেছেন আপনাদের, নির্বাচনের আগে হাতে পায়ে ধরেছে আওয়ামী লীগ নেতাদের বিএনপি নেতারা এসে, তখন জামাতকে ঠেকাতে তারা সমর্থনও দিয়েছে। আপনার কাছে আমি একটা ছোট রিকোয়েস্ট করি, আচ্ছা, এটা রাখবেন। স্বপন ভাই, তারপরে এস এম কামাল, যার পুরা নাম হচ্ছে শেখ মোহাম্মদ কামাল ভাই, হ্যাঁ, ওনারা কিন্তু আমাকে একেবারে শৈশবকাল থেকে চেনে। ঠিক আছে, তখন ওনারা এরশাদ বিরোধী আন্দোলনে খুব শক্তিশালী ভূমিকা পালন করছিলেন। তারা সকলে মেধাবী ছাত্রনেতা, তারা আমাকে স্নেহ করেন। আপনি ওনাদের নাম কোট করে আমাকে কোনো প্রশ্ন করবেন না, বিকজ when I talk about politics, আমার রাজনীতিটা বিয়ন্ড দেম। আমার রাজনীতির আলাপটা হচ্ছে ওনাদেরও পাশে একটা স্বতন্ত্র জায়গায়। ওনারা একটা রেজিমেন্টেশন, একটা ওরিয়েন্টেশনে আছেন, ওনারা ওনাদের সম্মানের তো জায়গায় আপনি আওয়ামী থাকবেন। লীগের নেতা, হ্যাঁ, আওয়ামী লীগের সমর্থক না কর্মী, আপনাকে না তো মানে না, আওয়ামী লীগ নেতাকে আমি বক্তব্য আমি আইদার ধারণ না করবেন আমি অথবা বর্জন করবেন। না, আমি আমি শেখ হাসিনার বক্তব্যকে ধারণ করবো অথবা বর্জন করবো, অন্য কারোটা না। অন্য কারো বক্তব্যে কিছু যায় আসে না। আচ্ছা, ওটা তার ওনারা মানে আপনি যেটা আওয়ামী বলছেন, লীগের আপনি চেইন অফ আপনার, কমান্ড সেটি আপনি মানছেন না? না আমি পাচ্ছি। আমার কাছে চেইন অফ কমান্ড খুব সোজা। আমার কাছে নেত্রী যে চেইন অফ কমান্ড প্রায়োগিক ভাবে দাঁড়া করিয়েছেন 17 বছরে, সেটাই সত্য। শেখ হাসিনা অ্যান্ড মি অ্যান্ড শেখ হাসিনা। এখানে এটা ওই বঙ্গবন্ধুর সময়ের আওয়ামী লীগের চেইন অফ কমান্ড এখানে অবস্থান করে নাই। হ্যাঁ, এখানে অনেক বড় প্রেসিডিয়াম নেতা, তাদের থেকেও নতুন রাজনীতিতে, মানে নতুন দিনের রাজনীতিতে অনেক অনুজ ব্যক্তি, যার হয়তো পদ প্রতিপদ, তিনিও নেত্রীর অনেক কাছে গেছেন, ঘনিষ্ঠ হয়েছেন। আপনি যদি একটু আগে নিজুম মজুমদার সাহেবের কথা বললেন, আপনি অমির রহমান পিয়ালের কথা বললেন, সুশান্ত সাহেবের কথা বললেন। হ্যাঁ, আওয়ামী লীগের বহুত বড় বড় নেতা আছে, 50 বছর ধরে জেলা আওয়ামী লীগের সভাপতি, সেক্রেটারি, বেল বাট্টা নাই। অথচ অমির রহমান পিয়াল, সুশান্ত দাস সাহেব, নিজুম মজুমদার সাহেব, তারা চাইলেই ফোন তুলে শেখ হাসিনার সাথে কথা বলতে পারে। সো এটাকে যদি আপনি আবার বলেন যে ব্রেকিং অফ চেইন অফ কমান্ড, তাহলে ওইটা আবার আমি ওই আলাপে যেতে চাই না। এটা হচ্ছে উনি যে চেইন অফ কমান্ড প্রতিষ্ঠিত করেছেন, সেই জায়গা থেকে আমি শেখ হাসিনার কথাটাকে চরম গুরুত্ব দিতে চাচ্ছি। হ্যাঁ, এবং
এস এম কামাল ভাই, স্বপন ভাই, ওনারা আপনার এখানে যেটা বলেন, ওনারা ওনার জায়গা থেকে ওনাদের অ্যানালিসিস, ওনার টেলিপ্যাথি বা যেটাই বলেন, এগুলো ওনারা বলেন। হ্যাঁ, আমার তো টেলিপ্যাথি নাই। আমার কিছু লোক আছে বাংলাদেশে, তাদের কাছ থেকে কথাবার্তা শুনি, তাহলে কিছু আপনি এটা বন্ধু বলেন, বান্ধব আপনি আছে। নিজের বিশ্লেষণটা এইভাবে বলেন যে বিএনপি নেতাদের সাথে বা বিএনপির সাথে এখন যোগাযোগটা কেমন? আপনি টেলিপ্যাথিটা বাদ দিয়ে দিলেন, এখন যোগাযোগটা কেমন? মানে নির্বাচনের আগে আপনার নেত্রী বলছেন যে বিএনপি অনেক নেতারা ধর্ণা দিয়েছেন এবং আওয়ামী লীগ নেতারা তাদের সমর্থনও দিয়েছেন, যে জামাতকে ঠেকাতে এই সমর্থনটা তারা দিয়েছেন, এবং বিএনপিও দেখা গেছে মানে নির্বাচিত হওয়ার সাথে সাথে আওয়ামী লীগকে একদম মানে সিল সাপ্পর মেনে নিষিদ্ধ করে ফেলেছে। আচ্ছা দেখেন, আমার ব্যক্তিগত অভিমত, প্রথম কথা, জামাতি ইসলামীকে ঠেকানোর জন্য বিএনপিকে আওয়ামী লীগের যে সমর্থন দেওয়ার ব্যাপার, সেই জায়গায় তো কোনো পাবলিক নির্দেশনা ছিল না। আমরা বলেছি নো ভোট নো ভোট, যার দরুন আঞ্চলিকভাবে কিছু কিছু জায়গায় যেগুলা সোশ্যাল মিডিয়ায় শোনা যায় যে আওয়ামী লীগ সমর্থন দিয়েছে, এখন বিএনপি মুখ ফিরিয়ে নিচ্ছে, অস্বীকার করতে পারছে। সুতরাং যেটা হওয়ার তো হয়ে গেছে, ওই জায়গায় কৌশল আমাদের ঠিক ছিল কি ভুল ছিল, এটা এখন আমরা বুঝতে পারছি। নো ভোটের সাথে বিএনপির ধর্ণা দেওয়া এবং তাদের সমর্থন দেওয়াটা সাংঘর্ষিক, হ্যাঁ সাংঘর্ষিক। আমরা চুপ করে থাকতে পারতাম, এনিওয়েজ আমরা চুপ করে ছিলাম না, আমাদের সবকিছু দিয়ে কথা বলা লাগে বলেছি আমরা। এবং সেটার জন্য এখন যেটাকে সহজ কথিত ভাষায় বলে চোখ পাল্টি দেওয়া, এখন চোখ পাল্টি দেওয়াটা সহজ হয়ে গেছে, ঠিক আছে না? এখন আমি যেটা বলতে চাচ্ছি, আওয়ামী লীগ বিএনপিতে এটা দুটি দলেই দুই শ্রেণীর মানুষ আছে, তিন শ্রেণীর মানুষ আছে। এক শ্রেণীর মানুষ সত্যিকার অর্থে দেশকে ভালোবেসে ওই দলটা করে, আরেক শ্রেণীর মানুষ নিজের মতলব বা আখের গোছানোর জন্য ওই দলটা করে, আর আরেক শ্রেণীর মানুষ অন্ধের মতো ভালো লাগে বলে, ভালো হচ্ছে না খারাপ হচ্ছে দলটা করে। ওকে, আচ্ছা, এখন ধরেন তৃতীয় শ্রেণীর যে লোক, তাকে যদি বলা হয় যে রাশেক রহমান ইদানিং খুব কথা বলছে, ওটা পিটাইয়া দাও, তো রাশেক রহমান তার বয়স যাই হোক, কম করে 34 বছর ধরে ছাত্রলীগ আওয়ামী লীগ করে, পিটাই দিতে পারে একজন নেতার কথায়। ধরেন ডক্টর কামাল হোসেন একসময় আওয়ামী লীগ করতেন, আমি নির্দেশ দিলাম যে ডক্টর কামাল হোসেনের পায়জামার ফিতা খুলে ফেলো, হ্যাঁ খুলে ফেলো, তাদের কোনো বিবেক টিবেক নেই, তারা আওয়ামী লীগ করে। বিএনপি তো এরকম কিছু লোক আছে, হ্যাঁ বিএনপি তো আপনি বলতে পারেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পায়জামার ফিতা খুলে ফেলো, তারা কোনো চিন্তা ছাড়াই খুলে ফেলবে, তারা এত বছরের কি ভূমিকা এগুলো চিন্তা করবে না। হ্যাঁ, আর মধ্যম যে শ্রেণী যারা আখের গুছানোর জন্য, তারা তো সুযোগ খুঁজে কখন সে ক্ষমতায় যাবে বা তেল মেরে রাখবে, হ্যাঁ যাতে এমপি নমিনেশন পায়, মন্ত্রী হয়। এখন এই দুই দলের টপ টায়ারের যারা সত্যিকার অর্থে দেশকে ভালোবাসে, তারা ফিল করে যে যদি না একটা পয়েন্ট অফ রিকনসিলিয়েশন তৈরি না হয়, তাছাড়া বাংলাদেশকে টেকানো যাবে না এবং বাংলাদেশে জামাত ইসলামীর শাসন থেকে মুক্ত রাখা যাবে না ভবিষ্যতে। এখন আগামী দিনে মাননীয় নেত্রী কাদেরকে দায়িত্ব দিবেন, কারা দলের নতুন নিও ন্যারেটিভ, নট নিউ, NEW না, NEO, নিও ন্যারেটিভ তৈরি করবেন, কারা আওয়ামী লীগের রাজনীতির যেই প্যারাডাইম যে শিফট হচ্ছে দেশের, এটার সাথে মিল রেখে রাজনীতিকে সাজাবেন ওনার কথা মতো, হ্যাঁ বাংলাদেশের মানুষের জন্য। আর বিএনপিতে জনাব তারেক রহমান, উনি কি প্রধানমন্ত্রী হওয়ার জন্যই হবেন নাকি একটা লেগেসি এস্টাবলিশ করার জন্য হবেন, এই জায়গাটা তো একান্ত ওনাদের, এটার মধ্যে তো আমাদের কোনো কিছু বলার নেই, আমরা নীরব পর্যবেক্ষক। বাট আমি দুই চোখে যেটা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ বিএনপির সংঘাতে আসলে দেশটা আওয়ামী লীগ বিএনপির হাতের বাইরে চলে যাবে। আচ্ছা, এটি একটা অবশ্য তাৎপর্যপূর্ণ বিশ্লেষণ। আপনি একটু এটাও শুনি আপনার কাছে যে বিএনপি সরকারের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, ডক্টর খলিলুর রহমান, তিনি এখন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন। আন্তর্জাতিক একটা বিরাট প্ল্যাটফর্ম, বিরাট একটা পোস্ট তিনি পেয়েছেন। মানে প্রথমেই এটা জিজ্ঞাসা করি, একজন বাংলাদেশি হিসেবে তিনি মানে জাতিসংঘ, এটা খুবই গৌরবোজ্জ্বল একটা জায়গা, তিনি গেলেন, মানে শুভেচ্ছা জানানোর প্রয়োজন ছিল বলে মনে করেন কিনা? হ্যাঁ, শুভেচ্ছা জানানোর প্রয়োজন, শুভেচ্ছা জানানোর প্রয়োজন। রেকর্ড করেন, কেটে কেটে দেন, আমি বলছি শুভেচ্ছা জানানোর প্রয়োজন, কারণ ওটা বাংলাদেশের পদ, ওটা বাংলাদেশের পদ, ওটা খলিলুর রহমানের পদ না, ওটা বিএনপির পদ না, ওটা বাংলাদেশের পদ। এবং
তার থেকে বড় কথা, সোশ্যাল মিডিয়ায় এটা নিয়ে আমাদের ট্রল করা উচিত না, এই কারণে যে আন্তর্জাতিক পরিমণ্ডলে ডেমোক্রেসির সংজ্ঞাটা একটু আমাদের থেকে বেশি সভ্য, ইন দ্য সেন্স যে বাংলাদেশ ৯৯টা ভোট পেয়েছে আর বাংলাদেশের বিরুদ্ধে সাইপ্রাস পেয়েছে ৯১টা ভোট। যেই মুহূর্তে বাংলাদেশের পক্ষ থেকে জনাব খলিলুর রহমান ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন, সেই মুহূর্তে ওনার ভোট আর ৯৯ নয়, সেই মুহূর্ত থেকে ওনার ভোট ১৯০। That means he serves all, and all of them who have taken part in that election, they also believe that he is their president. অর্থাৎ ইউরোপিয়ান সাইডের সাইপ্রাসের দুটো ভাগ আছে আপনি জানেন, একটা হচ্ছে টার্কিশ সাইড আর একটা হচ্ছে ইউরোপিয়ান সাইড, গ্রিক সাইড। গ্রিক সাইডের সিপ্রিয়ান মানে সাইপ্রাসের জাতিসংঘের স্বীকৃতি আছে, টার্কিশ সাইডের সাইপ্রাসের জাতিসংঘের স্বীকৃতি নাই। সুতরাং যেই মুহূর্তে ৯৯ এবং ৯১ প্রকাশিত হয়ে গেল এবং খলিলুর রহমান সাহেব দায়িত্ব নিয়ে নিলেন, নির্বাচনের ফলাফল ঘোষিত হলো, সেই মুহূর্ত থেকে সাইপ্রাসের যিনি প্রেসিডেন্ট পদপ্রার্থী ছিলেন তিনিও মেনে নিয়েছেন যে জনাব খলিলুর রহমান তার সভাপতি। আমি মনে করি এটা আমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ তৈরি করেছে, কারণ এখন আমাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী জনাব হাসান মাহমুদ ভুলেছে, উনি এবং আমাদের আরেকজন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেন সহ আওয়ামী লীগের যে সকল নেতা কর্মীরা বাংলাদেশের বাইরে আন্তর্জাতিক পরিমণ্ডলে আওয়ামী লীগের পক্ষে কথা বলতে চান, তারা বাংলাদেশের নাগরিক হিসেবে আজকে জাতিসংঘে গিয়ে তারা খলিলুর রহমানের সাথে দিন দরবার করার, দেখা করার, কথা বলার, অভিযোগ করার জায়গা একটা খুঁজে পেলেন। এখন খলিলুর রহমান সাহেব তাদেরকে সময় দেবেন কিনা বা তাদের কথা শুনবেন কিনা সেটা তার ব্যাপার, কিন্তু আর যাই হোক নিয়মতান্ত্রিক ভাবে আমাদের প্রতিবাদ করার আরেকটা জায়গা কিন্তু তৈরি হয়ে গেছে। জায়গাটা কি আসলে তৈরি হলো নাকি মানে তিনি তো ইতোমধ্যেই আসলে আপনাদের বিপক্ষের শোনেন, বিপক্ষের হয়েছে তো কি হয়েছে, আমরা সংগ্রামে আছি, আন্দোলনে আছি, আমরা আমাদের বিপক্ষের লোকের সাথে কথা বলতে পারি যে এটা আমার অধিকার, এটা সঠিক নয়। আজকে ডক্টর আব্দুল মোমেন দেশের বাইরে, ডক্টর ইউনূস সরকারের যাকে নিয়ে আপনারা এত মানে সমালোচনা করেন, তার সরকারের মানে তিনি আসলে ডিফ্যাক্টো হেড হিসেবে বলা হতো খলিলুর রহমান। শুনেন, আপনি তো পুলিশকে নিয়ে অনেক সমালোচনা করেন, আপনি তো সরকারকে নিয়ে অনেক সমালোচনা করেন, আপনি আদালতকে নিয়ে অনেক সমালোচনা, জামিনটা কার কাছে চান বলেন? আদালতের কাছে। গ্রেপ্তার করার আগে আপনাকে পেটাচ্ছে, কাকে কম মারতে বলেন? পুলিশকে, সরকারকে। এম আই রাইট অর রং? সো যিনি রাজনীতি করবেন, এমনকি আপনি বিবলিক্যাল ভাবে থিওলজিক্যালি যদি চিন্তা করেন, স্বয়ং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসা আলাইহিস সালাম বলেন, নূহ আলাইহিস সালাম বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, তারা স্বয়ং তাদের সাক্ষাৎ যে শয়তানের প্রতিমূর্তি, তার সাথেও তারা নেগোসিয়েশন করার চেষ্টা করছে। ইট ইজ পার্ট অফ দ্য প্রসেস। আপনি মানুষকে ঐক্যবদ্ধ করবেন কিভাবে? আপনি মানুষকে দেখাবেন যে লুক, আই এম ট্রাইং টু ডু দ্য কারেক্ট থিং, আমি চেষ্টা করতেছি কথা বলার জন্য, আমি সঠিক কাজ করতে চাচ্ছি, আমি চাচ্ছি নমনীয় হয়ে। পরের অংশ বলছিলেন সেটা বলেন যে তিনি এখন আপনাদেরকে এন্টারটেইন করবেন কিনা বা আপনাদের সেই জায়গাটা দেবেন কিনা, যেখানে ধরেন আপনাদের কোথাওই জায়গা দেয় না, এমনকি নির্বাচনেও জায়গা দেওয়া হয় নাই তার সরকারের সঙ্গে এই বিষয়গুলো। আমার ধারণা তিনি আমাদেরকে জায়গা দিবেন না, তাতে কি? ডক্টর আব্দুল মোমেন বাংলাদেশ থেকে পালিয়ে বের হওয়ার পরে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে জড়িয়ে জাতিসংঘের যে রিপোর্টটা তৈরি হয়েছে, সেই রিপোর্টের যে অনেক অসঙ্গতি ছিল সেগুলো তো তিনি রীতিমতো একটা গবেষণা কর্মের মাধ্যমে তুলে ধরেছেন। ওনার সাথে খলিলুর রহমান কথা বললো কি বললো না, বললে ভালো, না বললো তো উনি ওনার এই নিরীক্ষাধর্মী যে কাজ, গবেষণা, সেটা উনি প্রস্তাব প্লেস করতে পারবেন। আপনাকে মনে রাখতে হবে ইউএনজিএ তো খলিলুর রহমান সাহেবের একার জিনিস না, তিনি সভাপতি। এখন আপনি যদি আরেকটা প্রভাবশালী সদস্যের কাছে গিয়ে বলেন যে দেখেন আমি ওনার সাথে দেখা করতে চাই, কথা বলতে চাই, উনি আমাকে সুযোগ দেন না, ডোন্ট ইউ থিঙ্ক ইট ক্রিয়েটস এ প্রেশার? আমরা ব্রাসেলস থেকে শুরু করে সারা দুনিয়ার সব জায়গায় পিনপিনা ব্যানার নিয়ে দাঁড়াইয়া 10-15 লোক
আমরা আইন অনুযায়ী যেটা তার প্রাপ্য পাবার কথা। তার কিছুদিন আগে আমরা দেখেছি মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মারা গেছেন, তাকেও গার্ড অফ অনার দেওয়া হয়েছে। যেখানে ডক্টর ইউনূস সরকারের সময় আমরা দেখেছি মুক্তিযোদ্ধারা মতিয়া চৌধুরীর মতো মুক্তিযোদ্ধা মারা গেছেন, বা তারপরে আরও অনেকে মারা গেছেন। মানে গার্ড অফ অনার তো হয়ই নাই, বরং বেশ অসম্মানজনকভাবেই মানে কোনোরকম সম্মাননা জানানোই তাদেরকে হয় নাই। ফলে কি মনে হয়, উদারতার একটা বহিঃপ্রকাশ বলবেন, নাকি আসলে আপনি কি বলবেন? মানে ইউনূস সরকার থেকে তারেক রহমানের সরকারের উদারতাকে একটু বেশি মনে হচ্ছে নাকি না? প্রথম কথা, ডক্টর মোহাম্মদ ইউনূস তো কোনো মানুষের পর্যায়ে পড়ে না। আপনাকে একদম পরিষ্কার ভাষায় কথাটা বলতে চাই। এখানে উদারতা অথবা অনুদার হওয়ার বিষয়ে আমি অবতারণা করব না, বিকজ হি হ্যাজ সামহাউ প্রুভেন হিমসেলফ টু বি আ মনস্টার, রাদার লাইক এ ডিমন। এখন আমার মনে যে দুঃখটা, সেটা হচ্ছে যে বেগম মতিয়া চৌধুরীর মতো একজন নেত্রী, বাংলাদেশের জন্য যিনি নিবেদিত প্রাণ, তাদের পরিচয় আওয়ামী লীগের থেকে অনেক উপরে। বিকজ বাংলাদেশের সৃজনে তাদের একটা সরাসরি ভূমিকা ছিল, এবং বাংলাদেশের রাজনৈতিক পট রচনায় তাদের নাম কোনোদিনই অস্বীকার করা যাবে না। গায়ের জোর দিয়ে অনেক কিছু করা যাবে, কিন্তু একাডেমিক্যালি চিন্তা করলে ইটস জাস্ট নট পসিবল। আপনি হিস্ট্রির চর্চা বলেন বা মুখে মুখে বাংলাদেশের গল্পের কথন বলুন, কোনো জায়গায় মতিয়া চৌধুরীকে অস্বীকার করার সুযোগ নেই। ঠিক একইভাবে জনাব তোফায়েল আহমেদ, আমি মনে করি জনাব মতিয়া চৌধুরীর থেকেও অনেক বেশি ছাপিয়ে অনেক বড় একজন ব্যক্তিত্ব হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন, এবং বাংলার মানুষের কাছে তার সেই অবস্থান আছে। সমস্যা হচ্ছে কি জানেন, এটা তো উদারতার বিষয় না। বিষয় হচ্ছে যে পৃথিবী চলে আইনে, পৃথিবী চলে প্রথায়, পৃথিবী চলে পৃথিবী ইংরেজি শব্দ প্রেসিডেন্টের মাধ্যমে চলে। এখন জনাব তারেক জিয়া, তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, একটা সংসদ সেখানে আছে। আপনি একবার চিন্তা করেন যে তোফায়েল আহমেদ সাহেব যখন জীবিত ছিলেন, বিএনপির মেয়র জনাব সাদেক হোসেন খোকা দীর্ঘদিন ক্যান্সারের সাথে যুদ্ধ করার পরে যখন ইন্তেকাল করেন, জনাব তোফায়েল আহমেদ ওয়াজ ওয়ান অফ দ্য ফার্স্ট পারসন টু অ্যাটেন্ড হিজ জানাজা। ওনার জানাজায় তিনি উপস্থিত হন, এবং তিনি পরিষ্কার গণমাধ্যমের সামনে একটা কথা বলেছেন যে আমার সাথে সাদেক হোসেন খোকা সাহেবের রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু জনাব সাদেক হোসেন খোকা একজন মুক্তিযোদ্ধা, একজন সাংসদ, এবং তিনি একজন ভালো মানুষ, তিনি একজন রাজনীতিবিদ। এটা আমার দায়িত্ব তার জানাজায় অংশগ্রহণ করা। আমি আপনাকে রেকর্ডিংও দেখাতে পারবো, ইট ইজ দেয়ার। জনাব মওদুদ আহমেদ সাহেব যখন মারা গেছেন, তখনও কিন্তু তোফায়েল আহমেদ সাহেব হি মেড ইট আ পয়েন্ট যে জনাব মওদুদ আহমেদের জানাজায় তিনি অংশগ্রহণ করবেন। আজকে কি হলো দেখেন। আমার দুঃখ আসলে আমাদের মাঝে যারা অ্যানার্কিস্ট হিসেবে আছেন, যারা ভালো মানুষদের ভালো কাজটাকে ছোট করে দেখাতে চান, তাদের সাথে আমি কথা বলে আমার সময় নষ্ট করতে যাব না। কিন্তু বাংলাদেশের সংসদের স্পিকার, মাননীয় স্পিকার মেজর হাফিজ সাহেব, আই ওয়াজ রিয়েলি সারপ্রাইজ টু সি যে ওনার একজন কলিগ জনাব তোফায়েল আহমেদ সাহেব, হোক না দুজন দুই দলের, তিনি 9 বারের সংসদ সদস্য। মাননীয় স্পিকার, আপনি তার প্রধানমন্ত্রী হবেন না, আপনি রাষ্ট্রপতিও হবেন না, আপনি ভারত হবেন না, বাংলাদেশের স্পিকার, এবং আপনি বাংলাদেশের মুক্তিযোদ্ধা, এবং আপনি বাংলাদেশের সংসদ সদস্য। আপনি সাহস করে তোফায়েল আহমেদের মতো একজন কিংবদন্তি রাজনৈতিক পুরুষকে তাকে সঠিক সম্মান জানানোর জন্য সংসদে এনে জানাজা পড়াতে পারলেন না। এটা কি তোফায়েল আহমেদ সাহেবের ব্যর্থতা নাকি আপনার ব্যর্থতা? এটা ইতিহাসের খাতায় লেখা থাকবে। আই এম রিয়েলি সারপ্রাইজড। এবং না মানে এত সারপ্রাইজডও বা কেন হচ্ছেন? ধরেন আপনাদের সময় না, তো মানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তাকে তো যত অবমাননা, মানে তিনি তো মৃত মানুষ, তার কবর থেকে লাশও তুলে ফেলা হবে কিনা, সরানো হবে কিনা ইত্যাদি ব্যাপার স্যাপার, না, মানে এই বিষয়গুলো তো আরো না, আগেই খারাপ অবস্থায় চলে না, গেছে না? মানে না, সারপ্রাইজড হবার কি আছে? না, না, আমি সারপ্রাইজ এই কারণে যে তোফায়েল আহমেদ সাহেব কোনোদিন মেজর জেনারেল জিয়াউর রহমানের লাশ তুলে ফেলার কথা জীবন ওনার মুখ দিয়ে বলছেন বলে আমার জানা ভাই। আপনি শুনেছেন কিনা আমি জানি না না। না না, আমি আওয়ামী So লীগের I'm- অবস্থান বলছিলাম, দলীয় অনেক so কর্মসূচি ছিল এই নিয়ে। হ্যাঁ, সো আই এম সারপ্রাইজড। এটা গেল এক। আর 2 নাম্বার হচ্ছে যে যেই দেশে রাজাকার আল বদর আল শাম যারা 30 লক্ষ মানুষকে হত্যা করতে পারে, 2.5 লক্ষ মানুষের সম্ভ্রম লুটে নিতে পারে, তাদের শোক প্রস্তাব আপনি সংসদে বলতে পারেন। আর তোফায়েল আহমেদ সাহেবের মতো কিংবদন্তি রাজনৈতিক পুরুষ, মুক্তিযোদ্ধার সংগঠক, হ্যাঁ, 69-এর গণ আন্দোলনের মহানায়ক, বঙ্গবন্ধুকে যিনি বঙ্গবন্ধু উপাধি দিয়েছেন, তার আপনি জানাজা পড়াইতে পারেন না। এখানে আমি কেন সারপ্রাইজ হব না আপনি বলেন? আমি আপনাকে ব্যাপারটা হচ্ছে কি, সব তো আর আইনের ব্যাপার না, কিছু প্রথার ব্যাপার আছে। প্রথাগত ভাবে ভালো কাজ, সঠিক কাজ করা বাংলাদেশে সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয়েছে। হ্যাঁ, আমাদের সময় তো আমরা অনেক কাজ করেছি, সেটা তো আপনার অনুষ্ঠানে এসে আমি
বারবার স্বীকার করেছি এগুলো করা ঠিক হয় নাই। এখন সেটা আমরা করেছি বলে আপনিও করতে থাকবেন, তাহলে তার বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখার কোনো কারণ নাই। তাহলে আর বাংলাদেশকে নিয়ে আপনি যে প্রোগ্রাম করেন সেটাও করার কোনো কারণ নাই, আমারও এই প্রোগ্রামে আসার কোনো কারণ নাই। আমরা আশা করতে চাই যে কেউ কোথাও না কোথাও দাঁড়িয়ে থেকে সঠিক কাজটা করবেন, এবং যদি সঠিক কাজ কেউ না করেন, কেউ যদি অন্যায় করেন বা অসম্মান করেন, সেটা প্রতিবাদটাও আপনাদের মাধ্যমে আমরা করতে চাই। আমি আপনাকে মানে তোফায়েল আহমেদ সাহেব একটা এমেজিং লোক, বুঝলেন। আমি আপনাকে, উনি তখন কমার্স মিনিস্টার, হ্যাঁ, তো আমি একদিন রাত্রেবেলা ওনাকে ফোন করে বললাম যে চাচা, জুনিয়র চেম্বার অফ মানে জেসিআই আপনি জানেন, ওরা গত প্রায় 10 বছর ধরে তাদের বাণিজ্যিক নিবন্ধন যেটা করা হয় মানে অ্যাসোসিয়েশন হিসাবে, এই নিবন্ধনের জন্য দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছে, তাদের নিবন্ধন হচ্ছে না। আমি আপনার কাছে রিকোয়েস্ট করতেছি আপনি একটু জেসিআই নিবন্ধনটা যদি করে দেন। আপনি জানেন যে ট্রেড বডির নিবন্ধন বাংলাদেশে খুব কঠিন কাজ, খুব দুরূহ, কারণ প্রত্যেক ক্ষেত্রে গন্ডগোল থাকে, ভাগাভাগি থাকে, বিভক্তি থাকে, গ্রুপিং থাকে। তিনি আমাকে বললেন যে তুমি আগামীকালকে 10:30টার সময় আমার মিনিস্ট্রিতে আসবা, বাট জেসিআই যে সভাপতি তাকে সাথে নিয়ে আসবা। কাজটা করবেন কি করবেন না উনি বলেন না, আমাকে 10:30টার সময় যেতে। আমি 10:30টার সময় গেছি। তো তখন আমি নতুন টকশো করি, বুঝলেন, এটা বোধহয় 2010-11, তখনও লোকজন আমাকে চেনে না। তো মাননীয় মন্ত্রী, বাণিজ্য মন্ত্রী জনাব তোফায়েল আহমেদ সাহেব নাই ওখানে, ওনার অফিসের স্টাফরা আছেন। বাংলাদেশে যা হয় যে মন্ত্রীর থেকে মন্ত্রী স্টাফদের গরমটা একটু বেশি থাকে আর কি। হ্যাঁ, উনি আসেন নাই, কখন আসবেন জানি না, চলতেছে। তা আমি ওনাকে বললাম যে ভাই, আমি কি একটু অপেক্ষা করতে পারি? উনি তো আমাকে 10:30টায় আসতে বলছেন। হ্যাঁ ঠিক আছে, এখানে বসেন। বসে আছি। তা আমি ওনাকে 2বার রিং করেছি, উনি ফোন ধরেন নাই। ওনাকে SMS করলাম, চাচা আমি আপনার মিনিস্ট্রিতে। আফটার হাফ অ্যান আওয়ার, 30 মিনিট পরে তিনি আমাকে ফোন করে বলতেছেন যে বাবা, আই এম সরি, আমি একনেকের মিটিং এ ছিলাম, মাননীয় প্রধানমন্ত্রীর সামনে তো ফোন ধরা যায় না, আই এম কামিং, তুমি কোথাও যাবা না, ইউ জাস্ট বি দেয়ার। ইটস তোফায়েল আহমেদ। উনি আসলেন, ওনার সাথে তখন মুক্তিযোদ্ধা মন্ত্রী মোজাম্মেল সাহেব, আমাদের গাজীপুর আওয়ামী লীগের সভাপতি আজমুদ্দিন সাহেব, এবং বাংলাদেশের সবচেয়ে ক্লিন ইমেজের শিল্প গোষ্ঠী, যাদের কোনো ঋণ কেলেঙ্কারি নাই, তাদের যিনি কর্ণধার তিনি। আমি যখন আগায় গেলাম, উনি সবার সামনে আমার হাতটা ধরে বললো যে এটা আমার ছেলে রাশেক রহমান, চেনেন? গুড। ওনার রুমের ভিতর নিয়ে গেল, উনি আমাকে বসাইলেন, আমাকে বললেন তোমার কি লাগবে। তো আমি জেসিআই তখন যে সভাপতি, আমি এখানে নামগুলো বলতেছি না, কারণ আমাদের সাথে পরিচয় থাকলে এখন অন্যায় হয়ে যায়, তো আমরা তো ফ্যাসিবাদের দোষর, সুতরাং আমি নাম ছাড়া কথা বলছি। আমি বললাম যে চাচা, তারা প্রায় 10 বছর ধরে দে আর ট্রাইং টু গেট দেয়ার অর্গানাইজেশন রেজিস্টার্ড উইথ দ্য মিনিস্ট্রি অফ কমার্স, আপনি যে একটু বলে দিতেন। উনি আমার নিয়ে ওনার টেবিলের সামনে বসায় বলল, রাশেক, তুমি যে একটা কবিতা লিখে দিছিলে আমাকে বঙ্গবন্ধুর ছবি সহ, ওইটা দেখো আমার চেহারার সামনে, প্রতিদিন ওইটা আমি দেখি। And then he called the secretary, সচিবকে ফোন করে বলল যে আশিকুর রহমানের ছেলে রাশেক রহমান আমার সামনে আছে, জেসিআই এর রেজিস্ট্রেশন কবে দিবেন বলেন। আমি কিন্তু বুঝতেছি ওই দিক থেকে সচিব বলতে, স্যার করে দিব, দেখবো। উনি বললেন নো, ইউ টেল মি ওয়েন। সচিব মহোদয় বলল স্যার সোমবার। বলে সোমবার কিন্তু ঠিক থাকতে হবে, দিস ইজ এ মিনিস্টার, দিস ইজ এ লিডার। বিলিভ মি, ফোনটা রাখলো, সচিব চলে আসছে ওনার রুমে, আয়সা বলতেছে সোমবার দিন কিছু করার লাগবে না, আমরা সব করে পাঠাই দিব। এখন আমি কথা বলতেছি এই কারণে, মন্ত্রীকে ভয় না পাইলে, ভক্তি না থাকলে, সম্মান না থাকলে, ক্যান ইউ রান এ মিনিস্ট্রি? He was one of the most successful commerce minister Bangladesh ever had, because যারা সিন্ডিকেট করে, যারা গরিবের পায়ে লাথি মারে, তারা তোফায়েল আহমেদের ভয় পাইতো।